নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। ইকোনমিক্স এই সাবজেক্টটা কম্পিটিটিভ ফিল্ডের জন্য কতটা ইম্পর্ট্যান্ট নতুন করে বলার কোনো জায়গা নেই। আর রাইস অনলাইন ক্লাসেস থাকে আপনাদের জন্য, বিকজ কম্পিটিটিভ ফিল্ডে যে সমস্ত স্টুডেন্টসরা আমাদের সঙ্গে রয়েছেন তাদের প্রিপারেশন যেন কোনোভাবেই বন্ধ না হয়, কোনোভাবে ঘাটতি না থাকে, সেই বিষয়টা ভাবনা চিন্তা করেই অনলাইন ক্লাসেস আপনাদের জন্য। আজ আমাদের সাবজেক্ট বলে দিয়েছি, আপনারা জানেন ইকোনমিক্স। তবে আজকে টপিক কি যিনি পড়াবেন তার কাছ থেকেই শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন রাইস এডুকেশনের টিচার ম্যাম রিয়া ঘোষ। ম্যাম, আপনাকে স্বাগত রাইস অনলাইন ক্লাসে। ম্যাম, এর আগেও তো আপনার ক্লাস আমরা করেছি, ইকোনমিক্সের অন্য টপিক ছিল, আজকে টপিক আজকে আমরা বেসিক্যালি ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এই টপিকটার উপরে কিছু এমসিকিউ এর ডিসকাশনস হবে, মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স রিগার্ডিং দিস টপিক কিরকম ভাবে আমরা দেখি এক্সামগুলোতে, তো সেটা নিয়ে একটু ডিসকাশন হবে যাতে স্টুডেন্টদের একটা আইডিয়া হয় যে এই টপিকটা থেকে কোয়েশ্চেনটা এলে আমি কিভাবে অ্যাড্রেস করব। কারণ টপিক পড়া একটা জিনিস আর কোয়েশ্চেন ফেস করে সেটাকে অ্যাড্রেস করা কমপ্লিটলি ডিফারেন্ট। তো সেখানে অপশনসগুলোকে ক্ল্যারিফাই করা, কোন অপশনসটাকে অমিট করে আমি কেন একটা স্পেসিফিক অপশনসকে অপ্ট করছি, তো সেই বিষয়টা নিয়ে আমরা আজকে একটু ডিসকাশন করব। ওকে, মানে স্টুডেন্টস আপনারাও বুঝতে পারলেন যে কতটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এক্সাম ওরিয়েন্টেড একটা ক্লাস হতে চলেছে। ম্যাম, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আচ্ছা, তো আমি আগেই যেটা বললাম যে আজকে আমরা ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এই টপিকটা নিয়ে ডিসকাস করব এবং এটা রিগার্ডিং যা কিছু এমসিকিউ আছে সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করব এবং সেই এমসিকিউগুলোর আনসার্স করতে করতে আমাদের টপিকটা সম্পর্কে আরও অনেক বেশি ইলাবোরেশনস হবে, যেটা আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের একটু হেল্প করবে। তো আমরা প্রথমেই চলে যাই ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংয়ের ফার্স্ট এমসিকিউয়ে। তো আশা করি সবাই দেখতে পাচ্ছ একটা কোয়েশ্চেন দেওয়া রয়েছে, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড আইডেন্টিফাই দ্য রাইট ওয়ান। তো এটা একটা জেনারেল ইনস্ট্রাকশনস। এই কোয়েশ্চেনের ফরম্যাটিংয়ে ফার্স্টে আসছে যে কিছু নিশ্চয়ই আমার কাছে স্টেটমেন্টস থাকবে, যে স্টেটমেন্টগুলোকে আমাকে অ্যানালিসিস করতে হবে এবং তার মধ্যে থেকে যেটা রাইট অপশনস সেটাকে অপ্ট করতে হবে। তো এই রকম ধরনের এমসিকিউ কিন্তু আমরা কম্পিটিটিভের ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সামে দেখে থাকি। বেসিক্যালি ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে নট অনলি বিসিএস, আমরা কিন্তু সিজিএল, এমটিএস বা ব্যাংকেও প্রচুর এমসিকিউ এই চ্যাপ্টারটা থেকে আমরা আসতে দেখেছি। সুতরাং এই চ্যাপ্টারটা যদি একটু ভালো করে তৈরি করা যায় তাহলে ডেফিনেটলি এই ধরনের এক্সামগুলো আমরা ইজিলি কোয়ালিফাই করতে পারবো যদি এখান থেকে এই এমসিকিউগুলোকে আমরা দেখে থাকি। তো ডেফিনেটলি এটা একটা আমাদের সুবিধা হবে যে এই চ্যাপ্টার থেকে যেরকম ধরনের এমসিকিউ আমরা জেনারেলি এই ধরনের এক্সামগুলোতে দেখে থাকি সেটাকে একটু অ্যাড্রেস করার বিষয়টা। তো আমরা যেমন বললাম প্রথমেই একটা আমরা দেখলাম একটা ইনস্ট্রাকশনস রয়েছে, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যান্ড আইডেন্টিফাই দ্য রাইট ওয়ান। তো আমরা দেখে নিই কী কী স্টেটমেন্ট আছে। তো দেখো দুটো স্টেটমেন্ট এখানে দেওয়া রয়েছে। ফার্স্ট স্টেটমেন্টটা রয়েছে, ন্যাশনাল ইনকাম ইজ দ্য মানিটারি ভ্যালিউ অফ অল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড। তো প্রথমেই বলি হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম। তো ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় বলতে কি বোঝায়? বেসিক্যালি ন্যাশনাল ইনকামের ডেফিনেশনস যদি বলি তাহলে এটা বলাই যায় দ্য মানিটারি ভ্যালিউ অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস produced by an economy during a specific financial year is known as the national income of that economy. তার মানে কোন একটা কান্ট্রি, সাপোজ মনে করি ইন্ডিয়া, একটা স্পেসিফিক ফাইন্যান্সিয়াল ইয়ার সাপোজ মনে করি 2018-19, তাহলে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে ইন্ডিয়াতে যে গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড হয়েছে, ডেফিনেটলি ওই ফাইন্যান্সিয়াল ইয়ারেই প্রডিউসড হতে হবে, যে গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসড হয়েছে তার যে মানিটারি ভ্যালু সেটাকে আমরা ইন্ডিয়ার ওই স্পেসিফিক ফাইন্যান্সিয়াল ইয়ারে ন্যাশনাল ইনকাম বলতে পারি। তো এক্ষেত্রে এই ডেফিনেশনসের মধ্যে অনেকগুলো জিনিস আমাদের দেখার বিষয়, যে মানিটারি ভ্যালু। তো কেন মানিটারি ভ্যালু বলছি? তাহলে মানিটারি ভ্যালুটা বলছি এই সেন্সে যে একটা স্পেসিফিক ফাইন্যান্সিয়াল ইয়ারে তো অনেক গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস হয়। মনে করা যাক গভর্নমেন্ট এই ফাইন্যান্সিয়াল ইয়ারে এত কিলোমিটার রাস্তা তৈরি করেছে, রোডওয়েজ তৈরি করেছে, বা ব্রিজ কনস্ট্রাক্ট করেছে, বা হসপিটাল নার্সিং হোম করেছে, বা অনেক এডুকেশনাল ইনস্টিটিউট বিল্ড আপ করেছে। আবার এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমি দেখছি এত কুইন্টাল রাইস প্রডিউস হয়েছে বা অয়েল প্রডিউস হয়েছে। তাহলে এদের প্রত্যেকের মেজারিং ইউনিট কিন্তু ডিফারেন্ট। উই কান্ট সাম আপ অল দিস থিংস বিকজ এদের মেজারিং ইউনিট ডিফারেন্ট বলে আমরা কিন্তু এগুলোকে সাম আপ করতে পারবো না। তো আমাকে যদি কেউ বলে একটা ন্যাশনাল ইনকাম এই কান্ট্রিটার বলো, তাহলে একটা লম্বা লিস্ট আমাকে দিয়ে দিতে হবে, তো সেটা মোটেও অ্যাডমিসেবল নয়। তাহলে ডেফিনেটলি আমাকে কি করতে হবে, এই সমস্ত গুডস অ্যান্ড সার্ভিসেসের মানিটারি ভ্যালুতে কনভার্ট
করে নিতে হবে। মনিটারি ভ্যালুতে কনভার্ট করে নিলে আমি একটা প্রিসাইজ ফিগার পেয়ে যাব, যে প্রিসাইজ ফিগারটা দিয়ে কিন্তু আমি ন্যাশনাল ইনকামের ভলিউমটাকে অ্যাড্রেস করতে পারি। সাপোজ আমি বললাম ইন্ডিয়ান ন্যাশনাল ইনকাম 300 ক্রোর, তো হোয়াট এভার বি এই যে অ্যামাউন্টটা আমি বলছি, তো সেটা ডেফিনেটলি সব মনিটারি ভ্যালুতে কনভার্সন হয়ে যাওয়ার পরে আমার অ্যাডাপ্ট করতে এটা ইজিয়ার হচ্ছে। তো সেই জন্য এখানে মনিটারি ভ্যালু কথাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো সেই জন্যেই ন্যাশনাল ইনকামে যে ডেফিনেশনসটা ডেফিনেটলি আমাদের এই কোয়েশ্চেনে আমরা দেখছি ফার্স্ট স্টেটমেন্টে, তো এটা কিন্তু ডেফিনেটলি একটা ট্রু স্টেটমেন্ট। তো নেক্সট কি বলেছে, ডেপ্রিসিয়েশন ইজ ডিডাক্টেড ফ্রম দ্য গ্রস ভ্যালু টু গেট দ্য নেট ভ্যালু। তো ডেপ্রিসিয়েশন এই টার্মটা আমরা কিন্তু ভীষণভাবে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং চ্যাপ্টারটাতে দেখে থাকি। তো হোয়াট ইজ ডেপ্রিসিয়েশন? তো ডেপ্রিসিয়েশনের বাংলা বলা যায় অপচয়। তো এর আরও ডিফারেন্ট নেম রয়েছে, ক্যাপিটাল কনজামশন অ্যালাওয়েন্স, সিসিএ যেটা আমরা বলি, বা ওয়্যার অ্যান্ড টিয়ার্স অফ ক্যাপিটাল গুডস। এগুলো কিন্তু একই ডেপ্রিসিয়েশনের ডিফারেন্ট কাইন্ডস অফ নেমস। তো তোমাকে এক্সামে দিতেই পারে যে ডেপ্রিসিয়েশনে আরও কী কী ডিফারেন্ট নেম রয়েছে। তো এটা মোটামুটি একটু আমাদের জেনে রাখতে হবে যে এগুলো ডিফারেন্ট নামেও আমরা ডেপ্রিসিয়েশনটাকে অ্যাড্রেস করতে পারি। তো এবার কি বলেছে, ডেপ্রিসিয়েশন ইজ ডিডাক্টেড ফ্রম দ্য গ্রস ভ্যালু টু গেট দ্য নেট ভ্যালু। তো প্রথমেই বলি এই স্টেটমেন্টটা কিন্তু রাইট স্টেটমেন্ট। তার কারণ হচ্ছে আমরা যখনই গ্রস ভ্যালু বলি তখন অ্যাজ এ হোল পুরো বিষয়টাকে বলি। তো সাপোজ মনে করছি ইন্ডিয়ার জিডিপির কথা বলছি, তো বা ন্যাশনাল ইনকাম বলছি, তো সেটা একটা গ্রস ভ্যালু নিয়েছি। এবার এই গ্রস ভ্যালু থেকে আমরা যখনই ডেপ্রিসিয়েশনটাকে ডিডাক্ট করছি তখন আমরা যে ভ্যালুটা অপ্ট করে থাকি সেটাকে নেট ভ্যালু বলা হয়। তো ডেফিনেটলি এই দিক থেকে এই স্টেটমেন্টটা একদমই একটা ট্রু স্টেটমেন্ট। তো আমরা দেখে নিই অপশানস কী বলেছে। দেখো অপশানসে রয়েছে অনলি স্টেটমেন্ট 1 ইজ ট্রু, 2 ইজ ট্রু, বোথ নান অফ দ্য অ্যাবভ। তো আমাদের ডিসকাশন থেকে আমরা মোটামুটি এতটুকু বুঝলাম যে বোথ অফ দ্য স্টেটমেন্টস আর ট্রু, রাইটলি সেড স্টেটমেন্ট। সুতরাং আনসারটা এক্ষেত্রে অপশান সি হবে। তাহলে এই যে আমরা অপশান সিটাকে অপ্ট করলাম, তো তার এগেনস্টে আমাদের ভ্যালু এডিশনস মানে তার এগেনস্টে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা আশা করি ক্লিয়ার হয়েছে যে কেন এটাকে আমরা অপ্ট করলাম। তো এইভাবে আমরা কোয়েশ্চেনগুলোকে নিয়ে ধীরে ধীরে ডিসকাশনস করব এবং সেক্ষেত্রে আমি আশা করছি যে ডাউট যদি কিছু থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি। এক্ষেত্রেও আবার একটা স্টেটমেন্ট দেখছি, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যান্ড আইডেন্টিফাই দ্য রাইট ওয়ান। তো একই প্যাটার্নের কোয়েশ্চেন। তো এখানে কি স্টেটমেন্টস আছে একটু দেখা যাক। প্রথমে বলেছে while calculating GDP, income generated by foreigners in a country is taken into consideration. তো এক্ষেত্রে আমাদের প্রথমে যেটা জানতে হবে হোয়াট ইজ জিডিপি। আচ্ছা, জিডিপির ফুল ফর্ম হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এনআই অ্যান্ড জিডিপি? কেন আমরা একটা এনআই দিয়ে সব কিছু অ্যাড্রেস করতে পারি না? কেন ডিফারেন্ট কাইন্ডস অফ ডেফিনেশনস আমরা বেসিক্যালি এই ধরনের চ্যাপ্টারে দেখছি? তো কেন একটা ন্যাশনাল ইনকাম দিয়ে আমরা সব ডেফিনেশনসগুলোকে অ্যাড্রেস করতে পারছি না রিগার্ডিং ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং? তো এই ডেফিনেশনসটা মানে যখনই আমরা জিডিপি ওরিয়েন্টেড ডেফিনেশনসটা বলছি তো সেটা কিন্তু ন্যাশনাল ইনকামের চেয়ে ডেফার করে যাচ্ছে। তো কোন সেন্সে ন্যাশনাল ইনকামের চেয়ে জিডিপির ডেফিনেশনসটা ডেফার করে তো সেটা আমাদের একটু জানতে হবে। তার মানে জিডিপির ডেফিনেশনসটা কিন্তু আলাদা। তো জিডিপি কাকে বলে? এই প্রসঙ্গে যেটা বলা যায়, কোনো একটা কান্ট্রিতে ফর আ স্পেসিফিক ফাইন্যান্সিয়াল ইয়ার কান্ট্রিটার জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে যে গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড হয় তার যে মানিটারি ভ্যালু সেটাকে ওই কান্ট্রির জিডিপি বলা হয়। দ্যাট ইজ দ্য মানিটারি ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন দ্য জিওগ্রাফিক্যাল বাউন্ডারি of an economy is known as the gross domestic product. তার মানে এক্ষেত্রে আবারও যদি আমি মনে করি কান্ট্রিটা ইন্ডিয়া এবং একটা স্পেসিফিক ফাইন্যান্সিয়াল ইয়ার 2018-19, তাহলে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে ইন্ডিয়া জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে যে গুডস অ্যান্ড সার্ভিসেসটা প্রডিউসড হচ্ছে সেটাকে ইন্ডিয়ার ওই ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলবো। তো ডেফিনেটলি ন্যাশনাল ইনকামের যখন আমরা ডেফিনেশন দেখেছিলাম তখন এরকমভাবে আলাদা কোনো জিওগ্রাফিক্যাল বাউন্ডারি নোটিফিকেশনস ছিল না।
তাহলে ডেফিনেটলি এক্ষেত্রে জিওগ্রাফিক্যাল বাউন্ডারিটাই হলো আমার একটা কি পয়েন্ট, যে পয়েন্টটা ডেফার করে দিল এই ডেফিনেশনসটাকে ন্যাশনাল ইনকামের ডেফিনেশনসের চেয়ে। সুতরাং ডেফিনেটলি এক্ষেত্রে জিওগ্রাফিক্যাল বাউন্ডারিটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে একটা পার্টিকুলার ফাইন্যান্সিয়াল ইয়ার 2018-19-তে ইন্ডিয়া জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে যে গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসড হচ্ছে তার যে মানিটারি ভ্যালু সেটা কি ইন্ডিয়ার ওই ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলবো। তো এটা থেকে অবশ্যই এটা ক্লিয়ার হচ্ছে আমাদের যে এই যে আমরা জিডিপি বলছি তার মানে ইন্ডিয়া জিওগ্রাফিক্যাল বাউন্ডারিতে ওই ফাইন্যান্সিয়াল ইয়ারে তো যারা ফরেনার্স তারাও রয়েছে এবং যারা ডোমেস্টিক পিপল তারাও রয়েছে। তার মানে এক্ষেত্রে আমার কাছে জিওগ্রাফিক্যাল বাউন্ডারিটা খুব ইম্পর্টেন্ট, তো ন্যাশনালিটিটা ইম্পর্টেন্ট নয়। তাহলে ডেফিনেটলি যারা কিনা ফরেনার্স রয়েছে, যারা ওই ফাইন্যান্সিয়াল ইয়ারে ইন্ডিয়া জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে রয়েছে, তারা যে ইনকামটা জেনারেট করেছে সেটাকেও কিন্তু আমরা জিডিপির মধ্যে ক্যালকুলেট করব। তাহলে ফার্স্ট স্টেটমেন্ট কি বলেছে? while calculating GDP, income generated by foreigners in a country is taken into consideration. তো ডেফিনেটলি যারা কিনা ফরেনার্স, যারা কিনা ইন্ডিয়া জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে রয়েছে তাদের ইনকামটা কিন্তু আমরা জিডিপির মধ্যে ডেফিনেটলি ক্যালকুলেট করে নেব। তো ওই জন্য দেখো স্টেটমেন্ট 1টাকে রাইট অপশনস হিসাবে আইডেন্টিফাই করা হয়েছে। তো কেন স্টেটমেন্ট 2কে করলাম না? স্টেটমেন্ট 2 যেটা বলেছে while calculating GDP, income generated by the nationals of a country outside the country is taken into account. তো না, এক্ষেত্রে আমরা যখন জিডিপি বলছি তো বাই ডেফিনেশনই এটা বলছে ইন্ডিয়া জিওগ্রাফিক্যাল বাউন্ডারি। তো বাই বার্থ যারা ইন্ডিয়ান কিন্তু ইন্ডিয়া জিওগ্রাফিক্যাল বাউন্ডারির বাইরে রয়েছে যারা এনআরআই, নন রেসিডেন্ট ইন্ডিয়ানস, তো তাদের ইনকাম কিন্তু আমরা জিডিপির মধ্যে ইনকর্পোরেট করব না, কারণ এক্ষেত্রে আমাদের কাছে ন্যাশনালিটিটা ইম্পর্টেন্ট নয়। আমরা যখনই জিডিপি ক্যালকুলেট করছি জিওগ্রাফিক্যাল বাউন্ডারিটাই আমাদের কাছে ক্রুশিয়াল থিংস টু আন্ডারস্ট্যান্ড। তো এই জিওগ্রাফিক্যাল বাউন্ডারিটা খুব ইম্পর্টেন্ট। তো জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে যেহেতু নন রেসিডেন্ট ইন্ডিয়ানসরা নেই, সুতরাং তাদের ইনকাম কিন্তু ডেফিনেটলি আমরা জিডিপির মধ্যে ক্যালকুলেট করব না। তো এক্ষেত্রে বলা হয়েছে আমরা কিন্তু যারা ইন্ডিয়ানস বাই বার্থ এবং যারা ইন্ডিয়া জিওগ্রাফিক্যাল বাউন্ডারির বাইরে রয়েছে যারা এনআরআই, তাদের ইনকাম আমরা ক্যালকুলেট করে নেব যখন আমরা জিডিপি কম্পিউট করছি। তাহলে এটা ডেফিনেটলি একটা রং স্টেটমেন্ট। তাহলে ডেফিনেটলি স্টেটমেন্ট 2টা কোনোভাবেই এক্ষেত্রে কোয়ালিফাই করবে না, অনলি স্টেটমেন্ট 1টা কোয়ালিফাই করবে। তো সেই জন্য আনসারটা 1 হবে। নেক্সট আমরা থার্ড কোয়েশ্চেনে চলে যাচ্ছি। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড আইডেন্টিফাই দ্য রাইট ওয়ান। তো একই রকম মোডের একটা কোয়েশ্চেন। তো সেক্ষেত্রে আমরা দেখে নিই কী স্টেটমেন্টস আমাদের কাছে দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে নতুন একটা কনসেপ্ট আমরা দেখছি, while calculating GNP, income generated by foreigners in a country is taken into consideration, first statement, and second statement, while calculating GNP, income generated by nationals of a country outside the country is taken into account. তো এই কোয়েশ্চেনটাকে যদি আনসার করতে হয় তো সবার আগে আমাদের জানতে হবে জিএনপির কনসেপ্টটা। আমরা ন্যাশনাল ইনকাম কাকে বলে দেখলাম, আমরা জিডিপি কাকে বলে সেটাও দেখলাম। তো জিএনপির ডেফিনেশনসটা কি? জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তো কোনো একটা কান্ট্রিতে ফর আ স্পেসিফিক ফাইন্যান্সিয়াল ইয়ার বাই বার্থ যারা ওই কান্ট্রির যাদের ন্যাশনালিটি রয়েছে তাদের দিয়ে যে গুডস অ্যান্ড সার্ভিসেস ওই ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রডিউসড হচ্ছে সেটাকে ওই কান্ট্রির ওই ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য জিএনপি বলা হয়। দ্যাট ইজ দ্য মানিটারি ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস produced by the nationals of a country during a specific financial year is known as the GNP of that economy for that specific financial year. তো ডেফিনেটলি যখনই আমরা জিএনপি বলছি তো তখন ন্যাশনালিটিটা খুব ইম্পর্টেন্ট একটা এরিয়া। তো এক্ষেত্রেও আবারও যদি আমরা ইন্ডিয়ার এক্সাম্পল দিই এবং একটা স্পেসিফিক ফাইন্যান্সিয়াল ইয়ার 2018-19 দিই, তাহলে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে বাই বার্থ যারা ইন্ডিয়ান
তাদের দিয়ে যে গুডস অ্যান্ড সার্ভিসেসটা প্রডিউসড হচ্ছে তার যে মনিটারি ভ্যালু সেটা ইন্ডিয়ার জিএনপি। তাহলে এক্ষেত্রে কিন্তু জিওগ্রাফিক্যাল বাউন্ডারিটা একটু ইম্পর্ট্যান্ট নয়, এক্ষেত্রে ন্যাশনালিটিটা ইম্পর্ট্যান্ট। কারণ আমাদের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনে আমরা ন্যাশনালিটি কথাটাকে ভীষণভাবে এমফাসাইজ করছি। তো ডেফিনেটলি এক্ষেত্রে জিওগ্রাফিক্যাল বাউন্ডারিটা নিয়ে আমরা ডিসকাস করব না, আমরা ন্যাশনালিটিটা নিয়ে ফোকাস করব। তো ডেফিনেটলি এক্ষেত্রে ন্যাশনালিটি ব্যাপারটাকে যেহেতু প্রায়োরিটি পায়, তো বাই বার্থ যারা ইন্ডিয়ান তারা দেশের ভেতরে অবস্থান করুক বা দেশের বাইরে থাকুক, তাদের সবাই যে পরিমাণ ইনকাম জেনারেট করছে সেটা ডেফিনেটলি ওই ফাইন্যান্সিয়াল ইয়ারে যদি জেনারেটেড হয়ে থাকে তাহলে সেটা ওই ফাইন্যান্সিয়াল ইয়ারের ইন্ডিয়ার জিএনপি হিসাবে আমরা ক্যালকুলেট করব। তো এবার দেখা যাক আমাদের ফোর্থ স্টেটমেন্ট কি বলেছে। তো আমরা এতক্ষণে তো জিএনপি ডেফিনেশনসটা বুঝে গেছি। তো জিএনপি সম্পর্কে প্রথমে বলেছে, দেখো, while calculating জিএনপি ইনকাম জেনারেটেড বাই ফরেনার্স ইন আ কান্ট্রি ইজ টেকেন ইনটু কনসিডারেশন। তো ডেফিনেটলি এখানে ফরেনারদের ইনকামটা কিন্তু কখনোই আমরা জিএনপির মধ্যে নেব না, তার কারণ এক্ষেত্রে ন্যাশনালিটিটা ইম্পর্ট্যান্ট। তো আমরা এটা বুঝে গেলাম যে এক্ষেত্রে ফার্স্ট স্টেটমেন্টটা রং স্টেটমেন্ট। তো অপশানস দেখি কি, অপশানসে দেখো বি অপশানসটাকে রাইট অপশানস বলা হয়েছে। কারণ দেখো বলা রয়েছে while calculating জিএনপি ইনকাম জেনারেটেড বাই দ্য ন্যাশনালস অফ আ কান্ট্রি আউটসাইড দ্য কান্ট্রি ইজ টেকেন ইনটু অ্যাকাউন্ট। তো ডেফিনেটলি এক্ষেত্রে ন্যাশনালসদের কথা বলা হয়েছে যারা ইন্ডিয়ার জিওগ্রাফিক্যাল বাউন্ডারির ভেতরে রয়েছে বা বাইরে রয়েছে। তো তাদের সবারই ইনকামটাই আমরা কিন্তু এক্ষেত্রে ক্যালকুলেট করে নেব, কারণ এক্ষেত্রে তারা কিন্তু বাই বার্থ সবাই ইন্ডিয়ান। ওকে, তো ডেফিনেটলি এক্ষেত্রে ন্যাশনালিটিটা যেহেতু প্রায়োরিটি পায় আমাদের ডিসকাশনে ডেফিনেশন ওয়াইজ, সেই জন্য স্টেটমেন্ট টুটা এক্ষেত্রে রাইট স্টেটমেন্ট হবে। তো সেই জন্য আমরা অপশানস বিটাকে সিলেক্ট করেছি, যেটা বেসিক্যালি এই কোয়েশ্চেনটাকে জাস্টিফাই করেছে, যেটা আমরা কোয়েশ্চেনের মধ্যে দিয়ে ডিসকাস করতে চেয়েছিলাম। তো এতদূর অবধি পড়ে আমরা যে বিষয়টা বুঝলাম যে আমরা 3 কাইন্ডস অফ ডেফিনেশনস দেখলাম। ফার্স্ট ন্যাশনাল ইনকামের একটা ডেফিনেশনস দেখলাম, নেক্সট জিএনপির ডেফিনেশনস দেখেছি, জিডিপির ডেফিনেশনস দেখেছি। তো প্রত্যেকটা ডেফিনেশনস কিন্তু ইউনিক, প্রত্যেকটা ডেফিনেশনসের মধ্যে ডিফারেন্ট এরিয়া অফ কনসিডারেশনস রয়েছে। তো সেই বিষয়গুলো আমরা কিন্তু ডেফিনেটলি আমাদের আলোচনার মধ্যে দিয়ে ডিসকাস করেছি। তো এইভাবে আমরা এই ডেফিনেশনসগুলোকে প্রিপেয়ার করব। ওকে ম্যাম, কিন্তু এখনো পর্যন্ত যতটা পড়লাম কি কোন টাইপের কোশ্চেন আসতে পারে? কোয়েশ্চেনগুলো আমি বেসিক্যালি ডেফিনেশনসগুলোর সঙ্গে সঙ্গে কোয়েশ্চেনগুলোকে অ্যাড্রেস করেছি একদম। মানে আলাদা করে ডেফিনেশনস পড়ালে একটা ডেফিনেশনস পড়ানো হতো, তো আমি ডেফিনেশনস সঙ্গে কোয়েশ্চেনগুলোকে অ্যাড্রেস করে দিয়েছি যাতে প্যাটার্নটা ইজিয়ার হয়। হ্যাঁ, ইজিয়ার হয় এবং স্টুডেন্টসরা যাতে খুব তাড়াতাড়ি বিষয়টা গ্র্যাব করতে পারে। গ্র্যাব করতে পারে, একদমই তাই। আমরা একটা ছোট্ট ব্রেকের পর ফিরে আসছি আজকের ইকোনমিক্স ক্লাসে, এবং এত সুন্দর একটা ক্লাস শুধুমাত্র অনলাইন ক্লাস নয়, শুধুমাত্র একেবারে যেরকম গতে বাঁধা ক্লাস হয় তা নয়। কোন ধরনের প্রশ্ন আসতে পারে, কোয়েশ্চেন টাইপ কি হতে পারে, স্টুডেন্টসরা কিভাবে প্রিপেয়ার হবে, সব কিছুই এভরিথিং এই ক্লাসে আপনারা পেয়ে থাকেন অ্যাজ ইউজুয়াল। আজকেও কিন্তু সেরকমই একটা ইম্পর্টেন্ট ক্লাস আপনাদের জন্য হচ্ছে। একটা ছোট্ট ব্রেকের পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ইকোনমিক্স ক্লাসে, সঙ্গে থাকুন।